প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাইগ্রেশন সলিউশন নিবেদিত এডিটোরিয়াল নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজন উদ্যোক্তা কথনে আপনাদের সবাইকে স্বাগতম। পুরো অনুষ্ঠানটি জুড়ে সাথে আছি আমি ইশরাত জাহান। প্রতিবারের মতো এবারও কিন্তু আমাদের স্টুডিওতে একজন সম্মানিত উদ্যোক্তা চলে এসেছেন এবং এত সুইট, এত মিষ্টি একজন মানুষ। চলেন আমরা তার সাথে পরিচিত হয়ে নিই আগে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। খুবই ভালো আছি। এখন তো আমার কাছে আরো ভালো লাগছে। এই সুন্দর বৃষ্টির দিনে যে আমি আপনাদের সাথে এসছি, আমার কথোপকথনগুলো শেয়ার করতে খুবই ভালো লাগছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর বেসিক্যালি আপনাকে দেখে আরো ভালো লাগছে বিকজ অফ উদ্যোক্তাদের দেখলেই আমার ভালো লাগে। তো প্রথমত আপু, আমি আপনার পরিচয়টা আসলে সম্মানিত দর্শকদেরকে জানিয়ে দিতে চাচ্ছি। ওকে। সো আমার আসলে খুব বড় একটা পরিচয় না, ছোট পরিচয় বাট আলহামদুলিল্লাহ সবাই আমাকে ওভাবে করেই চেনে যে আমাকে নিজেকে যেয়ে বলতে হয় না। সো আমি আসলে একটা মানে উদ্যোক্তা ফার্স্ট। দেন আমি ফাউন্ডার এবং সিইও আমেনা ক্লথ এবং ডিজাইনার হচ্ছে সালমা বুটিক্স। সালমা বুটিক্স এর ফুল ডিজাইন আমি প্রোভাইড করে থাকি। আর পাশাপাশি হচ্ছে আমি একটা ক্লাবের মেম্বার, সেটা হচ্ছে ই ক্লাব, যেটা উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করে, সেটা ছেলে হোক মেয়ে হোক সবাইকে নিয়ে কাজ করে। এবং আমার ছোট্ট আরেকটা কেরিয়ার আছে, সেটা হলো জব কেরিয়ার। ওয়াও! একসাথে অনেকগুলো চ্যাপ্টার। দ্যাটস মিন মাল্টি ট্যালেন্ট। আচ্ছা, সো আমরা যদি বলি যে আমরা আসলে এই প্রোগ্রামটা কেন করি, যেমন আপনি আজকে এসেছেন, এটা আমাদের জন্য আসলে খুবই ভালো লাগার একটা ব্যাপার এবং আপনার যে লার্নিং পার্ট গুলো, এইগুলো আমাদের যারা অডিয়েন্স আছে তাদেরকে আসলে উদ্বুদ্ধ করা যে আপনার মাধ্যমে আসলে তারা কিভাবে ইন্সপায়ার হতে পারে। ঠিক আছে? তো আপনি যেটা বলেছেন আমিনা গ্রোথ, দ্যাটস ফাইন। আমি আসলে জানতে চাচ্ছি যে আপনি আসলে এখানে কিভাবে কাজটা করেন? আর কি কাজ করেন? কি নিয়ে করছেন আরকি? ওকে। আ আমেনা ক্লথ। আমেনা নামটা আমার খুব প্রিয়। আমার বাবার দেয়া নাম। এটা হচ্ছে ফার্স্ট ইমোশন। সেখান থেকে শুরু হয়েছে। এইটা আ অনেক আগে থেকে আমার প্ল্যানিং ছিল যে আমি জব যেহেতু করি, সাথে আমি এমন একজন পারসন হব উদ্যোক্তা হিসেবে, বিশেষ করে এমন একজন পারসন হব যাকে মোটামুটি সবাই চিনবে। সো ওইটার জন্য আসলে উদ্যোক্তাটা মেইন। আর একজন উদ্যোক্তাকে কম বেশি সবাই চিনে। সো আমার ওই ইমোশন থেকে আসছে যে আমি একটা আ কাজ স্টার্ট করতে পারি, যেটা হচ্ছে আমাদের ফ্যাশন নিয়ে হবে। কালার থাকবে সেখানে এবং যেটা আর ভিত্তিতে আমি কিছু কাজ করতে পারবো এবং আ কালার জিনিসটা আমি খুব বেশি পছন্দ করি কেন? মানুষের এটা ভালো লাগা কাজ করে। যখন দেখবেন কারো মন খারাপ থাকে, তখন দেখবেন যদি একটু কালারফুল কিছু পড়ে, তখন তার মনটা ভালো হয়ে যায়। সো এই ছোট ছোট ভালো লাগা থেকে আমার মাথায় আসা যে আমি একটা বিজনেস করব। যে বিজনেসটার নাম হবে আমার ইমোশন দিয়ে শুরু হবে এবং এইটা হচ্ছে যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। ওইখান থেকে আরকি চিন্তাটা আসা এবং মোটামুটি আমি আলহামদুলিল্লাহ ৬-৭ বছর এটা করছি। আমার যেই আ আ পোরশনটা আছে কাজের বা উদ্যোক্তার, সেটার সাথে আমি সম্পৃক্ত এ প্রায় ৬-৭ বছর থেকে আছি। আচ্ছা, মানে এত ট্যালেন্ট আসলে হয় কি, আমি যখন আপনাদের সাথে কথা বলি তখন আমার কাছে মনে হয় যে না, নিজেকে আসলে আরো অনেক বেশি আপডেট করতে হবে। আসলে শিখি আমি, এই জায়গাটা আমার ভালো লাগে। অ্যান্ড আমাদের যারা সম্মানিত দর্শক আছে তারাও আসলে আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখে এবং তারা এটাকে উপলব্ধি করে একটা টাইমে যেয়ে। তো থ্যাংক ইউ আপু আসলে। অ্যান্ড আমি আসলে যে পরের প্রশ্নটা আপনাকে আসলে করতে চাচ্ছি, প্রশ্ন বলতে এটা ওভাবে নিবেন না, এটাকে গল্পই বলা চলে। দ্যাটস ফাইন। আপনি আসলে জবেও আছেন আমি যতটুকু আরকি শুনেছি। আমরা এই পার্টটাতে পড়ে যাব যে জবের সাথে বিজনেস। Am I right? যে জবের পাশাপাশি বিজনেস করছেন। তো বিজনেসটা আপু কিভাবে আপনি বেছে নিলেন? আপনি তো বলেছেন যে আপনি ইমোশন দিয়ে আপনার এই বিজনেসটাকে শুরু করেছেন, তাই না? তো বিজনেসটাই কেন? আপনি ধরেন জব করছেন, তার পাশাপাশি বিজনেস করছেন অ্যান্ড অনেক বিজনেস আছে, অনেক টাইপের বিজনেস আছে। তো কেনই আপনি এই সুই সুতাটাকে আসলে গেঁথে নিবেন আপনার মনের মধ্যে? অ্যান্ড রঙের খেলাটা কেন খেলছেন? লাইক এটা যদি আপনি আমাকে একটু বলতেন। ওকে, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। যেখান থেকে আমি আসলে আমার কেন বিজনেস এই সৃষ্টিটা হয়েছে এটা আমি এখন এক্সপ্লেইন করতে পারবো। ছোট করে এক্সপ্লেইন করছি। সেটা হচ্ছে যে মেক্সিমাম মানুষ মেবি 90% মানুষ, সেটা ছেলে হোক মেয়ে হোক, ছোট থেকে চিন্তা করে বা একটা এডুকেশন একটা সার্টেন টাইমে চিন্তা করে যে সে ফিউচারে কি হবে।
কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার বা হচ্ছে কেউ হতে পারে দেশের বাইরে, এরকম সবার চিন্তা ভাবনা থাকে। বাট ওই সময়টা এটা বলতে গেলে একটু আগে, মানে আমি যখন বুঝতে শিখেছি তখন মনে হয়েছে যে না, আমি কোনো নির্দিষ্ট প্যাটার্ন চিন্তা করে লাইফে আগাবো না। আমি আমার নির্দিষ্ট সময়ে যে ডিসিশনটা নেয়া দরকার আমি তখনই বুঝবো যে আমার আসলে কি হওয়া দরকার। সো আমি যখন স্টার্ট করেছি চিন্তা করা, তখনই আমার কাছে কেন জানি সুই সুতাই চলে এসছে। যেখান থেকে আমার ওই যে সুই সুতায় গাঁথা আমার উদ্যোক্তা জীবনটা শুরু হয়েছে, এটা বলতে গেলে ক্লাস 8-9 থেকে। সো আমি তখন থেকে একটু, একটু করে কাজ করি। নিজের জন্য কোনো কিছু তৈরি করা, ঘরের জন্য কিছু তৈরি করা। ওখান থেকেই মনে হয়েছে যে এখানে অনেক ধরনের কালার আছে এবং এটা কাজ করতে গেলে মনটা ভালো হয়ে যায়। সো আমি ওখান থেকেই চিন্তা করা, তাহলে আমার ইন ফিউচার আমি যাই করি, এডিশনও যাই করি, আমার লাইফের মেইন পার্টটা হবে উদ্যোক্তা। সো তখনই আমার সিদ্ধান্ত নেয়া এবং তখন থেকে আমি এটার সাথে কাজ করেছি এবং সালমা বুটিক্স যে বলছি সে আমার রিলেশনের বোন হয় এবং আমার বোনও কিন্তু অনেক আগে থেকেই তার এই উদ্যোক্তা নিয়ে কাজ করে এবং তার যে প্রোডাকশন গুলো হতো, লাইক সে তো তখন ঢাকায় ছিল, আমি এখন ঢাকায়, বাট সে তখন ঢাকায় ছিল। সে তার প্রোডাকশনের প্রোডাক্ট গুলো পাঠাইতো আমাদের ওখানে। আমি মূলত বড় হয়েছি গ্রামে। সো ওখানে যখন পাঠাতো তখন আমি তার প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করানো শুরু করি। এছাড়া আমার আরেকটা ভালো লাগা আছে, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমাদের সময় কিন্তু গার্হস্থ্য বিজ্ঞান ছিল। যে সময় হচ্ছে গার্হস্থ্য বিজ্ঞানের একটা পার্ট ছিল কুকিং এবং হচ্ছে টেইলারিং। টেইলারিং বলতে সুই সুতার কাজ। সো এই দুটার উপর নির্দিষ্ট করে মার্ক থাকতো। কুকিংটা ওভাবে করে শেখা হয়নি, বাট আমার কাছে কেন জানি গেঁথে গেছে সুই সুতো। সো ওখানেই আটকাই গেছি, ওখান থেকেই শুরু এবং আমি সবসময় মনে করতাম একটা কালার, মানে ছোট থেকে চিন্তা করতাম একটা কালার মানুষের মন ভালো করে দেয় এবং আমি কিন্তু কখনো কালারের দিক থেকে কোনো কিছু বেছে করি না। আমি সব কালার ইউজ করি। কারণ আমার কাছে মনে হয় যে সাদা কালো অনেকে নির্দিষ্ট থাকে সাদা, কালো, ব্লু, রেড, বাট আমি সব কালার পরি। এই এই কালারটা আমি এনজয় করে যেতে পারবো। যে কারণে আমি সব কালারই ইউজ করি। নরমালি হচ্ছে ডিজাইনের জন্য আমি একটা ব্র্যান্ডেই কাজ করেছি। ডিজাইনের জন্য আমি কাজ করি না, বাট আমি যে সেলিং, আমার পাশাপাশি আমার নিজের ব্র্যান্ডের, মানে আমার যে প্রোডাক্ট আছে সেটার পাশাপাশি আমি আরো ৩ জনের প্রোডাক্ট সেল করি। সেটা হচ্ছে ট্রাস্ট বিউটি ফ্যাশন, ওনার প্রোডাক্টও আমি সেল করি। দেন হচ্ছে আমি সালমা বুটিক্স এর প্রোডাক্টও সেল করছি এবং হচ্ছে আরো একটা আছে রূপকথন নামে একটা পেজ, তার প্রোডাক্টও আমি সেল। সো আমার প্রোডাক্টের পাশাপাশি তাদের প্রোডাক্টগুলো আমি সেল করি। কারণ আমার কাছে মনে হয় যে আমি যদি তাদের প্রোডাক্টগুলো কারো কাছে পৌঁছে দেই, তারা হয়তোবা নির্দিষ্ট টাইমে প্রোডাক্টগুলো সেল করতে পারে না বা অনেকে Facebook পেজটা চালাইতে পারে না। যদিও বা এখন অনেক উন্নত হচ্ছে, বাট একটা সময় যখন স্টার্ট করেছি তখন কিন্তু এগুলো ছিল। সো তখন ওই জায়গাগুলো মনে হয় যে একজন উদ্যোক্তা হয়ে যদি আমি আরেকজন উদ্যোক্তাকে একটু সহযোগিতা করতে পারি, তাহলে কিন্তু তার জন্য ভালো, আমার জন্য ভালো এবং আমারও ব্র্যান্ডিং হইলো এবং তার সাথে আমার একটা সম্পর্কও গেঁথে গেল। সো এই মানে চিন্তা থেকেই আমার কাছে মনে হয় যে আমার পাশাপাশি আরো যারা আছে তাদের প্রোডাক্টও আমি নিয়ে সেল করতে পারি। অসাধারণ চিন্তাধারা আসলে। কারণ বর্তমান যুগে আপনার এই যে মানুষকে হেল্পের যে ব্যাপারটা এটা খুব কম দেখা যায়। বাট আপনার আসলে এই জিনিসটা আছে। তো এটা আসলে খুবই ভালো একটা চিন্তা। আপনি যতটুকু বলেছেন আমেনা ক্লথস, দ্যাটস মিনস আপনি বিভিন্ন ডিজাইন, কাপড়, শাড়ি এই টাইপ জিনিসপত্রগুলো নিয়ে কাজ করছেন। শাড়ি, বেড কভার, আ 3 পিস। এটা হচ্ছে এই ৩ টা মেইন প্রোডাক্ট। আর সাব প্রোডাক্ট হচ্ছে যখন কেউ অর্ডার করে বসে যে ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, তখন এটা আমাকে পড়তে হয়। কেন করতে হয়? একটা ফ্যামিলি লাইক তার জন্য একটা ড্রেস অর্ডার করলো। সে তার যখন এই ড্রেসটা পছন্দ হয়ে যায় তখন সে হচ্ছে আবার নক করে যে আমার সেইম ভাবে আমার ফ্যামিলির কাউকে একটা পাঞ্জাবি বানিয়ে দেওয়ার জন্য, একটা ফতুয়া, মানে বাসায় একজন মুরব্বি আছে ফতুয়া দেওয়ার জন্য বা একটা ছোট বেবি আছে তার একটা ড্রেস দেওয়ার জন্য। সো তখন আমাকে এডিশনাল ওই কাজগুলো করতে হয়। এ কারণেই করতে হয় যে তার কথাটা মাথায় রেখে যে তার তো ভালো লেগেছে জন্যই আমাকে বলেছে। সো আমি যদি তাকে ইগনোর করি এবং আমি যদি এটা আমি নিজে কাজ করি না, বাট আমাকে ওটা তখন ম্যানেজ করে দিতে হয়। কেন করে দিতে হয়? এই কাস্টমারটা যেন আমার সাথে সবসময় সম্পৃক্ত থাকে এবং আমাকেই যেন খুঁজে। এই চিন্তা থেকে আমাকে এডিশনাল প্রোডাক্ট গুলো কাজ করতে হয়। বাট মেইন প্রোডাক্ট আমার 3 পিস, শাড়ি অ্যান্ড বেড কাভার। অনেক সুন্দর কথা বলেছেন। বাট এখানে তো আসলে কিছু চ্যালেঞ্জও আছে। আমরা এখন যদি দেখি শাড়ি, বেড কভার অ্যান্ড থ্রি পিস।
এই ৩টা প্রোডাক্ট কিন্তু অনলাইনে হিউজ পরিমাণে আছে। অ্যান্ড আপনার যারা পাইকারি সেল করছে তারাও কিন্তু অলরেডি অনলাইনে আছে, সাস্টেইন করছে। তো সেই ক্ষেত্রে আপনি নিজের যে সেলিং এর যে ব্যাপারটা, যে পার্টটা আছে এটাকে কিভাবে আসলে ইমপ্লিমেন্ট করছেন? আচ্ছা। আমি অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করার বিষয়ে কখনো চিন্তা করি না। বাট আমি চিন্তা করছি যে আমার প্রোডাক্টটা নিয়ে কতজন স্যাটিসফাই। কালার, ডিজাইন এই ২ টা মানুষকে মেইন হিট করে। লাইক আমি যদি একটা ৳৫০০ র প্রোডাক্ট নেই, হুম? সেই প্রোডাক্টটা যদি আমি টানা মানে একদম চোখ বন্ধ করে ২ বছর ইউজ করি, তাহলে কি মানে আমার কি ভালো লাগবে? যে আমি যেখান থেকে এই ৳৫০০ র প্রোডাক্টটা নিয়েছি আমি সেটাই নিবো। কিন্তু আমি যদি সেম ভাবে একটা ৳৩০০ প্রোডাক্ট নেই এবং ওইটা যদি আমি ২, ৩, ৪, ৫, ৬ মাস পরে ইউজ না করতে পারি, আমি কি ওখানে যাবো? যাব না। সো আমার নিজেকে আমার নিজের প্রোডাক্ট গুলোকে আমি ওইভাবেই প্রেজেন্ট করি যে কেউ যদি নেয়ার পরে যেন এটা ফিল করে যে আমাকে সেকেন্ড বার এখান থেকে নিতে হবে। তার মানে কোয়ালিটিটা আমি মেইনটেইন করি। দ্যাট মিনস ব্যবসা করছেন না ব্র্যান্ডিং তৈরি করছেন? হুইচ ওয়ান? নরমালি দুটোই। কারণ একটা একটার সাথে সম্পৃক্ত। আপনাকে অবশ্যই একটা বিজনেস করতে হলে কোয়ালিটি মেইনটেইন করতে হবে। কাস্টমারের স্যাটিসফ্যাকশন আনতে হবে এবং আপনাকে প্রাইসটাও দেখতে হবে। আপনি একটা থেকে আরেকটা যদি বাদ দিয়ে দেন, তাহলে আপনি হচ্ছে কখনোই আ লাইফে শাইন করতে পারবেন না বিজনেস এরিয়ায়। বিজনেসের ক্ষেত্রে আপু আপনার চ্যালেঞ্জ গুলো কি আছে অথবা ছিল কিনা? নাও কোনো চ্যালেঞ্জ ফেস করছেন কিনা? অ্যান্ড এটাকে কিভাবে আপনি আ সলভ করার ট্রাই করছেন? এটা যদি কাইন্ডলি একটু দর্শকদের অথবা আমাদেরকে জানাইতেন আমরা খুব আসলে উপকৃত হতাম। কারণ আমাদের কাছে আসলে অনেক ট্যালেন্ট আছে অ্যান্ড আপনার যে হিডেন ট্যালেন্ট গুলো এগুলো অ্যাকচুয়ালি আমরা আসলে জানতে চাচ্ছি বেসিক্যালি। নরমালি হচ্ছে খুব সুন্দর একটা প্রশ্ন ছিল চ্যালেঞ্জ। শুধু বিজনেস না, আপনি যেকোনো কাজে যান, অবশ্যই আপনাকে ফার্স্ট এ চ্যালেঞ্জ ফেস করতে হবে। বাট ওই চ্যালেঞ্জটা যদি আপনি মাথায় রাখেন তাহলে কিন্তু আপনি সামনের দিকে আগাইতে পারবেন না। সো বিজনেসের ক্ষেত্রে যেটা চ্যালেঞ্জ বেশি চলে আসে সেটা হচ্ছে হিউজ মার্কেট, প্রোডাক্ট, হিউজ স্পেস, হিউজ হচ্ছে মানে কম দামি প্রোডাক্ট। এগুলো থেকে নিজেকে বের করে নিয়ে আসা যে কত বড় একটা চ্যালেঞ্জ। আমি চিন্তা করছি আচ্ছা ওর প্রোডাক্ট সেল হয়ে যাচ্ছে, আমার পেজে প্রোডাক্ট সেল হচ্ছে না। কেন হচ্ছে না? বাট যখন হিট করতেছে, আমার প্রোডাক্টটাই হিট করছে। সো উনি ৳৩০০ প্রোডাক্ট একটা সেল করছে ৩ টা। আমি ৳৫০০ ওই সেম প্রোডাক্ট সেল করছি ৳৫০০ য় ৩ টা। তাহলে কত হচ্ছে? আমার ৳১৫০০ হচ্ছে, তার ৳১২০০ হচ্ছে। তখন স্যাটিসফ্যাকশন চলে আসে। তখন মনে হয় না পিছনে ফিরতে যাওয়া যাবে না। এছাড়া যেটা হয় আ নরমালি হচ্ছে ফিন্যান্সিয়াল একটা ব্যাপার থাকে চ্যালেঞ্জ। এটা সবসময় থাকে। কারণ প্রত্যেকটা বিজনেসেই হচ্ছে উত্থান-পতন থাকে। সো ফিন্যান্সিয়াল চ্যালেঞ্জটা আসলে অনেক বড় হয় এবং সেই সময় দেখা গেছে ফ্যামিলি পারসনরাই সাপোর্ট দেয়। যে চ্যালেঞ্জটা ওভারকাম করার জন্য। এটা সবসময় হয়ে আসে। এছাড়া কিছু ফ্রেন্ড আছে খুব ক্লোজ তারাও সাপোর্টটা দেয় যে এই চ্যালেঞ্জটাকে যেন অ আমরা হচ্ছে ওভারকাম করা যায়। আর সবথেকে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে ইয়াং জেনারেশনকে আ প্রোডাক্টের দিকে কনভার্ট করা। এটা সবসময় থাকে। ডে বাই ডে ইয়াং যারা আছে তারা বড় হচ্ছে, তাদের মাইন্ড চেঞ্জ হচ্ছে, তাদের হচ্ছে প্রোডাক্ট পাওয়ার একটা যে আকাঙ্খা ওটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। সো ওই ডিজাইন গুলো, ওই ট্রেন্ড গুলো ধরতে খুব চ্যালেঞ্জ হয়। সো এই চ্যালেঞ্জ গুলো থেকে আইডিয়া বের করে, সময় নিয়ে চিন্তা করে ওভারকাম করতে হয়। প্রিয় দর্শক আপনারা দেখছেন আজকে আমাদের সাথে কিন্তু দারুণ একজন অতিথি আছেন তানজিলা তলিয়া আপু, যিনি আসলে আমেনা ক্লোথস এর ফাউন্ডার অ্যান্ড সিইও। সো সে কিন্তু দারুণ কিছু কথা বলছে। আমি আবারও চলে আসছি আপু আপনার কাছে। সেটা হলো যে এই যে চ্যালেঞ্জটা আমি বললাম, আরেকটা চ্যালেঞ্জ কিন্তু আমার মাথায় অলরেডি চলে এসেছে আপনার হায়ারার্কি। সেটা হলো যে আপনি অনেকগুলো পয়েন্ট বলেছেন। তার মধ্যে একটা পয়েন্ট অ্যাকচুয়ালি আমাকে হিট করেছে যে আপনি জব করছেন। জি, যে একটা আমরা জানি মেয়েরা আসলে সবকিছুই পারে। সবকিছুকে ঘর বাহির ২ টাকে সামলিয়ে কিন্তু মেয়েরা সামনের দিকে অগ্রগতি হচ্ছে। তো সেই ক্ষেত্রে জব করে, জবের পাশাপাশি একটা বিজনেসকে, একটা উদ্যোগকে এভাবে আসলে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এইখানে আপনি কোন চ্যালেঞ্জ ফেস করছেন কিনা? অবশ্যই ফেস করছি। এখানেই সবথেকে বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, এটা আমার মাথায় আসেনি। খুবই থ্যাংক ইউ আপনাকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আ জবের একটা নির্দিষ্ট টাইম থাকে। হ্যাঁ? সো আমি যেখানে এখন জব করছি বর্তমানে, এখানে মিনিমাম 7 আওয়ার আমাকে কাজ করতে হয়। এখন 7 আওয়ার কাজ করার পরে আমার হাতে খুব কম সময় থাকে। মানে মর্নিং টাইমটা থাকে, ইভনিং টাইমটা থাকে। আমার যখন প্রোডাকশন করতে হয় বা যখন কিছু করতে হয় মানে কোনো প্রোডাক্ট কিনতে হয়, প্রোডাকশন করতে হয়, অর্ডার দিতে হয়, আমাকে ওই জবের নির্দিষ্ট টাইম পরে আমাকে টাইমটা দিতে হয় এবং সেটা আমার জন্য খুব
মানে কষ্টকর হয়ে যায়। বাট তারপরেও আমাকে এটা দিতে হয় যে হচ্ছে আমি যদি এটা না দেই, আমি ওখানে যদি স্টাক হয়ে যাই তাহলে আমি হেরে যাব। এবং আরেকটা যেটা হয় যেই পেজের মাধ্যমে বা যেই প্রোডাক্ট গুলো সেল আমার মেইন সেলটা আরকি আসে পেজের মাধ্যমে এই পেজ মানে প্রোডাক্ট গুলো আমার একদম আর্লি মর্নিং এ পোস্ট করতে হয়। কেন করতে হয় আমাকে আর্লি মর্নিং এ পোস্ট? আমি জানি সকাল মানে কিছু নির্দিষ্ট টাইম বেঁধে নেই। সকাল ৯টা থেকে ১০টা এই সময়টা অনেকেই অফিসে যায়, অনেকে স্কুলে যায়, গাড়িতে বসে থাকে, বাসে বসে থাকে, তখন Facebook স্ক্রল করে। তখন আমার প্রোডাক্ট গুলো তাদের কাছে পৌঁছে যাবে। এছাড়া আমাকে যখন আমার কাছে রেডি থাকে সবকিছু, দেন আমাকে হচ্ছে পোস্ট দিতে হয় একবার দুপুরে লাঞ্চের টাইমে। ওই সময়টা অনেকে লাঞ্চের সময়ে বসে মোবাইল স্ক্রল করে, ওই সময়টা দেখে। এবং আমাকে দিতে হয় আরো বেশি টাইম যেটা, সেটা হচ্ছে যে যখন প্রোডাক্টগুলো কিনতে যাই, আমার একটা দিন উইকেন্ড, সেই দিনটা আমার বাসার সবকিছু মেইনটেইন করে দেন আমাকে প্রোডাক্টগুলো কিনতে হয়। আর আরেকটা জিনিস যেটা বলব যে, যেহেতু আমি একটা মানে আমি একজন উদ্যোক্তা, আরো কয়েকজন উদ্যোক্তার সাথে যেহেতু রিলেটেড, তারা যেহেতু আমাকে কিছুটা সাপোর্ট দেয় প্রোডাকশনের ক্ষেত্রে, সো তাদের জন্য আমার চ্যালেঞ্জটা অনেকটা কমে আসে। বাট আমার জায়গায় কিন্তু আমাকেই নিতে হয়। ওটাও কিন্তু তখন আর কেউ নিতে চায় না। যে একটা নির্দিষ্ট সময়ে তারাও বিজি, আমিও বিজি। বাট আমার ওটা লাগবে। তখন আমাকেই সময়টা বের করে নিতে হয়। নিয়ে তারপরে এই কাজটা করতে হয়। আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে যে হয়তোবা আমি একটু এলোমেলো বলছি, বাট বাস্তবে এটাই করতে হয়। আসলে আপু একদমই আপনি এলোমেলো না। আমার কাছে মনে হয় আমাদের যারা প্রিয় দর্শক আছেন আমাদেরকে দেখছেন তারা আসলে অনেক ইন্সপায়ার হবে আপনাকে দেখে যে আপনি আসলে কিভাবে এত কিছু আসলে সামলাচ্ছেন একসাথে। না বেসিক্যালি আমি কিন্তু অনেক ইন্সপায়ার হই আপনাকে দেখে আর হচ্ছি। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনার সাথে যত কথা বলছি আমার ততই ভালো লাগছে। বাট আসলে একটা টাইম বাইন্ডিং থাকে আমাদের। প্রতিটা অনুষ্ঠানে আপনি জানেন আমরা অ্যাকচুয়ালি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো সেই ক্ষেত্রে আমি আসলে ২ টা কোয়েশ্চেন আপনাকে করব। প্রথমত কোয়েশ্চেনটা হলো আপনি একটা ক্লাবের কথা বলেছেন। এন্টারপ্রেনিউরস ক্লাব অফ বাংলাদেশ লাইক ক্লাব। ঠিক আছে? আমি আসলে ক্লাব সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে। উদ্যোক্তাদের নিয়ে তারা আসলে কিভাবে কাজ করছে? ওকে। আ এই ক্লাব আসলে আমি অনেক আগে থেকেই এই ক্লাবের সাথে, এটা হবে 2020 2017 হবে। আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ড ছিল যে এই ক্লাবে ছিল। আ দেন তখন সে আমাকে ইনভাইট করে যে, "তুমি এখানে আসো। তুমি যেহেতু উদ্যোক্তা বা প্রোডাক্ট নিয়ে কাজ করো, তুমি এখানে আসো। তোমার জন্য তুমি আ মানে ভালো হবে।" সো আমি তার কাছে অনেক ধরনের কোয়েশ্চেন করি। কেন যাব? কি করব? যেয়ে কি হবে? এরকম অনেক কোয়েশ্চেন করি। সো বলছে, "তুমি একদিন আসো।" দেন আমি তখন যাই পান্থপথে, তখন অফিসটা ছিল। মানে ওই সময় আরকি। একদিন গেলাম প্রোগ্রামে, সবাই মিলে আলোচনা করছে। বেশ ভালো লাগলো। যে ওখানে আসলে আমি যে জিনিসটা দেখলাম, মেক্সিমাম সবাই চিন্তা করে নারীদেরকে নিয়ে কাজ করবে। বাট ক্লাবটা হচ্ছে ডিফারেন্ট, যারা নারী পুরুষ বোথ পারসন কে নিয়ে কাজ করে। অ্যান্ড যখন আমি গেলাম তখন আমাকে সে একটার পর একটা যখন বলছিল যে কি কাজ করে, লাইক বিজনেস নেটওয়ার্কিং সবথেকে বড় যেটা, যে এখানেই যারা আছে তাদের বিজনেসগুলো এখানেই সেল করতে পারছে। তাদেরকে বাহির থেকে কাস্টমার ধরে আনতে হচ্ছে না। মানে লাইক আমার ক্লথিং, আরেকজনের হয়তোবা কুকিং। তার ক্লথ লাগলে আমার কাছে নিচ্ছে, আমার কুক লাগলে তা আমি তার কাছে নিচ্ছি। এটা আমার কাছে সবথেকে বেশি হিট করেছে। আর এছাড়া ক্লাবে মানে যত আমি সম্পৃক্ত হয়েছি, তারপর তো মেম্বার হয়ে গেলাম, সম্পৃক্ত হয়েছি। তারপর থেকে দেখেছি উনারা বিভিন্ন রকম মানে আইডিয়া নিয়ে কাজ করে। ক্লাবটাকে কিভাবে গ্লোবালি মানে ইন্টারন্যাশনালি করা যায় সেগুলো প্ল্যান করতে থাকে। ক্লাবের কিছু প্রজেক্ট আছে, যেমন প্রসার আছে, যেটার মাধ্যমে হচ্ছে উদ্যোক্তাদেরকে লোন দেয়। অ্যান্ড হচ্ছে উদ্যোক্তাদেরকে নিয়েও একটা প্রোগ্রাম আছে, বিভিন্ন ফোরাম আছে, ওমেন্স ফোরাম আছে এবং আরো কিছু ফোরাম আছে। একেকটা ফোরামের একেক রকম কাজ থাকে। দেন আমার কাছে আরো যেটা ভালো লেগেছে, এই ক্লাবটা একটা সময় মানে যতটুকু প্ল্যানিং জানে, একটা সময় ইন্টারন্যাশনালি হবে এবং ক্লাবের কিছু হিডেন কি বলবো, এটাকে উন্নতি বলে, এটা বাকি আছে যেটা আস্তে আস্তে হয়তো হবে। সো এই ভালো লাগাগুলো থেকেই, এবং এখানকার মানুষগুলো ম্যাক্সিমাম মানুষই আসলেই খুব বেশি আন্তরিক, হেল্পফুল, এগুলোর থেকেই আসলে ক্লাবে আমার মানে কন্টিনিউ থাকা তাদের সাথে। এছাড়াও
এইখানে অনেক ইন্টারেস্টিং একটা পার্ট আছে। সেটা হচ্ছে এই যে আমি যে একজন উদ্যোক্তা, ক্লাবের একটা প্রজেক্ট আছে যেটার নাম হচ্ছে ভিন্নতা। নামটাই সুন্দর। খুবই সুন্দর নাম এবং আরো বেশি আ সুন্দর লাগে সেখানে যারা কাজ করে, যারা ক্লাব থেকে কাজ করে তাদের ডিজাইন গুলো হয় ডিফারেন্ট এবং তারা ওইখান থেকে প্রোডাক্ট গুলো সেল করছে। এছাড়াও অনেক উদ্যোক্তা ভিন্নতার মাঝে প্রোডাক্ট দিয়ে মানে ভিন্নতাকে প্রোডাক্ট দিয়ে তাদের সেল গুলোকে গ্রো করছে। এটা অনেক বড় একটা পার্ট ক্লাবে। সো এই ভালো লাগাগুলো থেকে আমার আসলে ক্লাবের সাথে কন্টিনিউ থাকা। এখন যারা উদ্যোক্তাদের জন্য খুবই দারুণ একটা প্ল্যাটফর্ম বলা যায় অ্যাকচুয়ালি। আচ্ছা আপু, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার লাস্ট কোশ্চেন আপনার কাছে সেটা হলো যে, যারা নতুন উদ্যোক্তা আছে এবং যারা উদ্যোক্তা লাইফটাকে আসলে কন্টিনিউ করছে তাদের জন্য আপনার কি পরামর্শ? নতুন এবং পুরাতন ২ উদ্যোক্তা মিলে আপনার কি পরামর্শ, এটা আমরা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপু। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে আমি যে সময়ে ন মানে শুরু করেছি তখন আমিও নতুন ছিলাম। বাট এরকম কোনো ওয়ে পাইনি যে কারো কাছে পরামর্শটা নিব। বাট আমার কাছে যেই মনে হয় যে নতুন এবং যারা রানিং আছে তাদেরকে নিয়ে কিছু বলা, আমি সেটা এখন বলছি। সো আমার কাছে মনে হয় যে একদম যারা নতুন স্টার্ট করতে চাচ্ছেন, অনেক পেজ দেখে ভালো লাগে, অনেক প্রোডাক্ট দেখে ভালো লাগে। মনে হয় যে না আমি আসলে শুরু করি। আর আমি যেটা বলব অবশ্যই শুরু করবেন। বাট মিনিমাম 2, 3, 4, 6 মান্থ একটু মার্কেট রিসার্চ করুন। প্রোডাকশন কিভাবে করবেন, কেমন কোয়ালিটির করবেন, কেমন প্রাইস করবেন, কোন এরিয়াতে সেল করবেন। এই জিনিসটা একটু নিজেদের মধ্যে সামারাইজ করে নেয়। এছাড়া একটা যেটা বলব, অনেক উদ্যোক্তা যারা আছে একটু মনে করেন হচ্ছে এক্সপেরিয়েন্স, তাদের সাথে একটু কানেক্টেড হন। তাদের কাছে একটু জিজ্ঞেসও করেন যে তারা কোথায় সেল করছে, কোথা থেকে সোর্স করছে, সেল কেমন হচ্ছে, কেমন প্রাইস দিলে আপনার প্রোডাক্টটা যাবে, কেমন ডিজাইন দিলে এই প্রোডাক্টটা সবাই পছন্দ করবে। এগুলো রিসার্চ করার পরে আপনারা স্টার্টিং করে। এবং যারা রানিং এ আছেন, রানিং তো আমি আসলে নিজেও, কারণ যখনই শুরু করি আমি নিজেও রানিং। আমি যেটা মনে করি কম্পিটিশন খুব বড় একটা ব্যাপার। কম্পিটিশন গুলোকে ওভারকাম করে আমাদেরকে সামনের দিকে যেতে হবে এবং সবসময় কাস্টমারের পছন্দ এবং হচ্ছে চ্যালেঞ্জ যেটা থাকে ডিজাইন এবং হচ্ছে আমি যেটা বলবো মার্কেট রিসার্চ, এটা করেই আমাদেরকে সামনের দিকে আগাতে হবে। এটা ছিল অনেকক্ষণ পরে আমি আপনাকে শুনছি আসলে। এত ফিট এর কথা বলছেন। খুব থ্যাংক ইউ। লাস্ট একটা কোয়েশ্চেন আসলে, মানে বললাম না যে আপনার সাথে কথা বলতে এত ভালো লাগছে, কোয়েশ্চেন শুধু করতে ইচ্ছে করছে। জাস্ট একটা কোয়েশ্চেন, আপনি জব করছেন এন্ড বিজনেস করছেন। আপনার কাছে কি মনে হয়, জব ইজ বেটার অর বিজনেস? ওকে। আমার কাছে যেটা মনে হয় দুটোই বেটার। কেন বেটার? এই যে আমি আমি একটা শুনতে চাচ্ছি। হ্যাঁ, আমি Which one is better? আমি সেজন্যই বলছি। মাঝখানে আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছিলাম। তখন ফিন্যান্সিয়াল একটা ব্যাপার আসছিল। আমি কি জব থেকে কি পাচ্ছি? ফিন্যান্সিয়াল একটা সাপোর্ট পাচ্ছি। সেটা আমি কোথায় ইউজ করছি? বিজনেসে ইউজ করছি। তাহলে আমার কাছে দুটোই সমান। তবে যদি আমি ব্যক্তি স্বাধীনতা চিন্তা করি, তাহলে আমার জন্য অবশ্যই বিজনেস বেটার, উদ্যোক্তা বেটার। কারণ কি? আমি হয়তোবা জবের জন্য নির্দিষ্ট সময় ফ্যামিলিকেও দিতে পারি না এবং ফ্রেন্ডকেও দিতে পারি না এবং আমার নিজের জন্যও করতে পারি না। বাট উদ্যোক্তা ইজ বেস্ট এদিকে। আমার ইচ্ছা হলো আমি এখন কাজ করলাম। আমার ইচ্ছা হলো না আমি এখন কাজ করলাম না। বাট ওই যে কাজ করলাম না, ওই সময়টা কিন্তু আমি পিছিয়ে গেলাম। সেটার জন্য কিন্তু আবার জব বেটার। কারণ আমাকে কাজ করতেই হবে। সো আমার কাছে মনে হয় যে স্বাধীনতার দিকের থেকে চিন্তা করলে উদ্যোক্তা এবং ফিনান্সিয়াল কোনো ব্যাপার চিন্তা করলে জব। সো আমি আসলে কম্পেয়ারলি কাউকেই ছোট করতে পারছি না। যে কারণে আমি সবসময় সবাইকে এটাই বলি। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কোনটা ভালো বা আমি কোনটা করতে চাই, তখন বলি যে আর্নিং থেকে আপনি হচ্ছে একটা জায়গা থেকে আর্ন আসবে, আপনি আরেকটা জায়গা থেকে বার্ন করবেন। আর্ন করলেই তো বার্ন করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন না। সো আমার কাছে মনে হয় যদি কেউ চিন্তা করে পার্ট টাইম, ফুল টাইম, তাহলে এটা কেউ যদি চিন্তা করে যে না আমার লাইফটাকে সুন্দর করে লিড করার জন্য আমার একটা কিছু দরকার, তাহলে বলবো উদ্যোক্তা ইজ বেস্ট। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। অনেক সুন্দর করে একদম গুছিয়ে বলেছেন প্রতিটা পয়েন্ট। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে আসলে যতই ধন্যবাদ দিব ততই কম হয়ে যাবে। আপনার এত মূল্যবান সময়গুলো আপনারা আজকে আমাদেরকে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
প্রিয় দর্শক, আপনারা আজকে আমাদের অতিথির এত সুন্দর সুন্দর কথা শুনলেন। এডিটোরিয়াল নিউজ 24 এর উদ্যোক্তা কথন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম আপনাদের জন্য, কারণ এখানে আপনারা মানুষের যে জীবন কাহিনী এবং এখান থেকে তারা কিভাবে উঠে আসছে এই জিনিসগুলো শিখতে পারছেন, এবং আপনারা নিজেদেরকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন, কিভাবে নিজেদেরকে ফিউচারে অগ্রসর করতে পারবেন, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রোগ্রামের মাধ্যমে আমরা চেষ্টা করি আপনাদেরকে পৌঁছিয়ে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। এডিটোরিয়াল নিউজ 24 এর উদ্যোক্তা কথনের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।